সময় কেউ যেন গুম না হয়, এটা এতটাই ভয়ঙ্কর। শেখ হাসিনার নির্দেশে হতো, শেখ হাসিনার নাম নিয়েই অত্যাচার করা হতো, উচ্চস্বরে ডিজে মিউজিক চলতো। আমি 2015-তে গুম হয়েছিলাম, আমায় মেরে ফেলার জন্য রাখা হয়েছিল, নির্মম নির্যাতন করা হতো। আমার মনে হয়েছিল আমায় মেরে ফেলবে। 4 মাস 3 দিন হাত চোখ বেঁধে রাখা হয়, দিনে 2 মিনিটের জন্য টয়লেটে যেতে দেওয়া হতো। আমায় পরে টয়লেটের মধ্যে রাখা হয়, 1 মগ পানি দেওয়া হতো, সেটাই টয়লেটের জন্য আবার খাওয়ার জন্য। কি বলছেন আইনজীবী সোহেল রানা, শুনবো তার কথা। শাস্তি চাই এবং আমি এটা আগামীকালকে আমি হাইকোর্টেও এটা রিড করবো ইনশাল্লাহ। আমি চাই কোনো গভর্নমেন্টের সময় যেন কেউ কখনোই গুমের শিকার না হয়। শুধু আমাকে যারা গুম করেছে আমি চাই যেন তারাও যেন কোনো সরকার তাদেরকেও যেন গুম না করে। এটা এত ভয়ঙ্কর, এত নির্মম। আমি হুকুমের আসামি হিসাবে অবশ্যই প্রাইম মিনিস্টার এটাতে অবশ্যই এটা ওনার নির্দেশনা ছিল, কারণ ওখানে যাকে গুম রাখা হতো বলা হতো যে শেখ হাসিনার জন্যই আমরা করতেছি, এবং আমাকে মানে বেগম জিয়ার আমি একজন সমর্থক বলা হতো যে তার মতো এরকম নেত্রী কেন সাপোর্ট করতে দেওয়া হবে না। শেখ হাসিনাই মেইন, এবং শেখ হাসিনার নির্দেশে তারাই যখন আমাকে টর্চার করতো তার নাম নিয়েও বলতো, হ্যাঁ, এবং তারা সব শেখ হাসিনার একদম ঘনিষ্ঠ লোকজন, এটা বোঝা যেত। কারণ তাদের মানে এত রাগ কিসের, মানে এমন রাগ মনে হয় আমি তাদের ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ। তারা যখন আমাকে টর্চার করতো, বিশ্বাস করেন তারা হাসাহাসি করতো, তারা খাবার খেত, হাসাহাসি করতো, উচ্চস্বরে ডিজে মিউজিক চলতো। ইভেন আমাকে যখন ধরে মাইক্রোতে ধরে কোনো কথাই নাই, মাইক্রোতেই ওখানেই আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়। ফাইল করেছেন? মামলা ফাইল করেছি। আমি প্রথমে সাবেক প্রধানমন্ত্রীর নাম দিয়েছি, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছে সাবেক, তারপর শহীদুল ইসলাম আছেন, তারপর র্যাবের মহাপরিচালক সাবেক বেনজির আহমেদ। মোট কতজন? 26 জন। আমি 5 জন আসামি করেছি আর বাকি 20 জন অজ্ঞাতনামা হিসেবে। কোন কোর্টে ফাইল করেছেন? আমি 22 নম্বর কোর্টে। কোর্ট কি বলেছে? কোর্ট আদেশ দিবে, কোর্ট বলেছে আপনি ওয়েট করুন, আমরা এটা দেবো। উনি সম্পূর্ণ লিখেছেন, আমি পুরো আশাবাদী উনি আমার এর সর্বোচ্চ শাস্তি এটাই দেবে। আমি গুমের অভিযোগে মামলা। কতদিন গুম ছিলেন? আমি বেঁচে ফিরেছি। হ্যাঁ, গুম হয়েছিলাম আমি ফেব্রুয়ারি 10 তারিখে, 2015 সালে ফেব্রুয়ারি 10 তারিখে। এখানে রেব 1-এ আমি ছিলাম 4 মাস 3 দিন, আর 2 মাস আমাকে রাখা হয়েছিল রাজশাহীতে মেরে ফেলার জন্য। মূলত ওখানে রেব হেডকোয়ার্টারেই ছিলাম, আর 4 মাস 3 দিন রেব 1-এ ছিলাম। আমি যতটুকু ওখানে 2-1 সঙ্গে কথা বলতে পারি মাঝে মধ্যে, তো জানতে পারি সেটা রেব 1-এই ছিলাম। ওখানে আমাকে নির্মম নির্যাতন করা হয়। ওখানে আপনার সারাদিনে টয়লেট মানে আমাকে শুধু না সবাইকে একবারই করতে দেওয়া হতো। এবং আমি 4 মাস 3 দিন আমার ইচ্ছে ছিল যে আমাকে তো মেরেই ফেলবে। আমি একটা সময় বুঝতে পেরেছিলাম যে তারা হয়তো আমাকে আর ফিরে যেতে দেবে না। তো আমার ইচ্ছে ছিল যে আমি যেন রিলিজ হওয়ার মানে আমাকে মেরে ফেললেও আমাকে যেন 10 মিনিট ঘুমাতে দেয়, আমি যেন শুয়ে ঘুমাতে পারি। কারণ 4 মাস 3 দিন মানে শুয়ে থাকাটা এটা যে আল্লাহর কত বড় নেয়ামত, এটা আমি তখন বুঝতে পেরেছি। 4 মাস 3 দিনই আমাকে হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা এবং বসা অবস্থায়, এবং হাত বাঁধা শুধুমাত্র একবার যখন টয়লেটে যেতে দিত তাও আবার সময় বাঁধা ছিল 2 মিনিট। এর মধ্যে হয় আমাকে উজু করতে হবে, না প্রসাব বা পায়খানা যে কোনো একটা করতে হবে। 2 মিনিট 3 মিনিট সময় দেওয়া হতো, কিন্তু 1 মিনিট পরেই তারা ধরে নিয়ে চলে আসতো, এরকম ছিল। তো আপনার নন স্টপ ওখানে বসে কেউ শুইতে পারে না, হাত বাঁধা পিছনে বসেই ছিলাম। আর 6 জুন আমাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়, কারণ আমি প্রতিটা দিন গুনতাম, একটা দিন গুনতাম। 6 জুন আমাকে নিয়ে যাওয়া হয়, মানে 7-8 ঘন্টা জার্নি ছিল। পরে ওখানে যেয়ে আমি জানতে পারি যে এটা রাজশাহী রেব হেডকোয়ার্টার। তো ওখানে আমাকে টয়লেটে রাখা হয়েছিল। টয়লেটে 1 মগ পানি দিত, আর 1 মগ পানি এটা দিয়েই আপনি খাবেন, এটা দিয়ে আপনি গোসল করেন, উজু করেন, যাই করেন, ওই ছোট 1 মগ সারাদিনে দেওয়া হতো। আর টয়লেটের মধ্যে রাখা হয়েছিল আপনার মোস্ট প্রবাবলি হয়তো 6-8 ফিট 4 ফিট এরকম, হ্যাঁ, শোয়া যায় না এরকম। আর টয়লেটের মতোই এটা ছিল। এই নির্মম নির্যাতন ছিল আর কি। এখন আমাকে ছেড়ে দেওয়ার আগে তারা বারবার বলেছিল যে যদি আমি মিডিয়ার সামনে কথা বলি, যদি আমি প্র্যাকটিস লাইফেও ফিরি, যদি আমি এগুলো কোনো মামলার সম্মুখীন মামলা করতে চাই,
তাহলে তারা আমাকে এবার শেষ করে ফেলবে। আমার তখন একটা ছেলে একটা মেয়ে ছিল, তারা বলতো এবার তুমি ফ্যামিলি সহ গুম হয়ে যাবা। এটা বারবার আমাকে তারা বলছিল যে তুমি ফ্যামিলি সহ, এবার তোমার ফ্যামিলি সহ তুমি উধাও হয়ে যাবা, তুমি বলো এগুলো করবা কিনা। ইভেন আমি যেন ঢাকাও না থাকতে পারি, আমি যেন প্র্যাকটিসও না করতে পারি। তো যাই হোক, তখন আইনের শাসন তখন এস্টাবলিশ ছিল না। এখন আমার বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা আছে। আয়নাঘর কি এবার সেটা আপনাদের বলবো। আয়নাঘর শুনতে যতটা সাদামাঠা ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই মানুষজনকে লুকিয়ে রাখা হতো। এই ঘরে কোনো আলো বাতাস ঢোকে না, সেখানে সারাক্ষণ ঘর ঘরিয়ে চলে ফ্যান। শেখ হাসিনা বিদায় নেবার পর কথা উঠেছে আয়নাঘরের বন্দীদের মুক্তি দেওয়া হবে। কাদের রাখা হতো এই আয়নাঘরে? হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গিয়েছে। তারা কোথায়? তাদের কোনো হদিশ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন ওই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। বাংলাদেশের মানবাধিকার সংস্থার খবর অনুযায়ী 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত মোট 605 জনকে রাখা হয়েছিল। এদের অনেকেই বিএনপির সমর্থক, এদের অনেককেই জঙ্গি বলে আটক করা হয়। হাসিনার আয়নাঘরের ভয়ঙ্কর দিনের বর্ণনা সামনে এলো এবার। প্রকাশ্যে আনলেন আইনজীবী সোহেল রানা। গুম ঘরে কিভাবে থাকতে হতো, কি হতো সেখানে শুনলে রীতিমতো চমকে উঠবেন। তিনি বলছেন, আমি এর শাস্তি চাই। কোনো সরকারের সময় কেউ যেন গুম না হয়, এটা এতটাই ভয়ঙ্কর। শেখ হাসিনার নির্দেশে হতো, শেখ হাসিনার নাম নিয়েই অত্যাচার করা হতো। উচ্চস্বরে ডিজে মিউজিক চলতো। আমি 2015-তে গুম হয়েছিলাম, আমায় মেরে ফেলার জন্য রাখা হয়, নির্মম নির্যাতন করা হয়। আমার মনে হয়েছিল আমায় মেরে ফেলবে। 4 মাস 3 দিন হাত চোখ বেঁধে রাখা হয়। দিনে 2 মিনিটের জন্য টয়লেটে যেতে দেওয়া হতো। আমায় পরে টয়লেটের মধ্যে রাখা হয়। 1 মগ পানি দেওয়া হতো, সেটাই টয়লেটের জন্য, আবার খাওয়ার জন্য। আসুন শোনাই তার অভিজ্ঞতার কথা। আইনজীবী সোহেল রানা কি বলছেন, আরেকবার শুনুন। শাস্তি চাই এবং আমি এটা আগামীকালকে আমি হাইকোর্টেও এটা রিড করবো ইনশাল্লাহ। আমি চাই কোনো গভর্নমেন্টের সময় যেন কেউ কখনোই গুমের শিকার না হয়। শুধু আমাকে যারা গুম করেছে, আমি চাই যেন তারাও যেন কোনো সরকার তাদেরকেও যেন গুম না করে। এটা এত ভয়ঙ্কর, এত নির্মম। আমি হুকুমের আসামি হিসাবে অবশ্যই প্রাইম মিনিস্টার এটাতে অবশ্যই এটা ওনার নির্দেশনা ছিল। কারণ ওখানে যাকে গুম রাখা হতো বলা হতো যে শেখ হাসিনার জন্যই আমরা করতেছি এবং আমাকে মানে